বাংলাদেশের সমুদ্রগামী জাহাজে সর্বশেষ যুক্ত হওয়া জাহাজ কোনটি? এই পুরস্কার থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে। 98তম অস্কারের সেরা চলচ্চিত্র কোনটা? সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের নিয়মিত আয়োজন সাপ্তাহিক বুলেটিনের 37 যে পর্বটি আছে, এই পর্বটি আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব এবং আপনারা প্রত্যেকে অবগত আছেন আমাদের এই যে সাম্প্রতিক যে বুলেটিন আছে, এই সাম্প্রতিক বুলেটিনটা আপনাদের আসন্ন ব্যাংক, বিসিএস সহ অন্যান্য যতগুলো চাকরির পরীক্ষা আছে, প্রতিটি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অংশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা একটি কথা মনে রাখবেন, যেহেতু বর্তমানে মুক্তিযুদ্ধের টুকু থেকে প্রশ্ন কিছুটা কম আসে বা অনেকটাই মানে আসে না বললেই চলে। এ কারণে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখন কিন্তু সাম্প্রতিক থেকে বা সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এই পাঠটুকু থেকে অনেক বেশি প্রশ্ন আসে এবং আমরা আমাদের এই যে নিয়মিত যে আয়োজনটি বা এই যে সাম্প্রতিক যে বুলেটিনের যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখেই বেসিক্যালি এটাকে লঞ্চ করা, যার ধারাবাহিকতায় আমরা আজকে 37তম যে পর্বটি আছে সেই পর্বটি আমরা আপনাদেরকে এখানে অ্যাড্রেস করবো। ঠিক আছে, সো চলুন তাহলে আমরা একটু দেখি এবং প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস অ্যাডিশনালি বলার ট্রাই করবো এবং আপনাদেরকে আমি কুইজ আকারে মানে কমেন্ট করতে বলবো। যদিও ক্লাসটি এখন আমরা রেকর্ড হিসেবে নিচ্ছি, কিন্তু আপনারা যখন দেখবেন তখন আপনারা আমার সাথে সাথে লাইভের মতোই দেখে কি অ্যান্সার করবার বা কমেন্ট করবার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে চলুন আমরা একটু সেশনটা শুরু করতে চাই। লেটস স্টার্ট। দেখুন, এখানে বলছে নো কিংস আন্দোলন কোন দেশের সাথে জড়িত। ঠিক আছে, সো দেখুন, একটা প্রশ্নকে কিন্তু একটা প্রশ্ন হিসাবে আপনি কাউন্ট করলে হবে না। এখানে ওনারা জানতে চেয়েছে যে নো কিংস আন্দোলন, নো কিংস মানে কোন রাজা না আর কি। ঠিক আছে, এই যে আন্দোলনটি আছে এটা কোন দেশের সাথে জড়িত একটা আন্দোলন। সো আপনারা যারা এই তথ্যটুকু সম্পর্কে অবগত আছেন তারা চাইলে কমেন্ট করতে পারেন এবং আমি কিছুটা একটু আলোকপাত করতে চাই। যদিও আমি সাধারণ জ্ঞানের মানুষ নই, তারপরেও আমি আমার জায়গা থেকে যতটুকু জানাশোনা আছে আমি একটু আপনাদেরকে ডিসকাস করছি জাস্ট। ঠিক আছে, একটু দেখুন, এই নো কিংস এটা একটা আন্দোলন বা এটা একটা সরকার বিরোধী আন্দোলনের এবং এই আন্দোলনটা বেসিক্যালি যুক্তরাষ্ট্র হয়েছিল 2025-26 মানে সালের দিকে, বিশেষ করে 25 সালের শেষ দিকে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যিনি বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট, উনি যখন দ্বিতীয় মেয়াদে যখন সরকার যখন ফর্ম যখন হয় বা উনি যখন দ্বিতীয় মেয়াদে যখন প্রেসিডেন্ট যখন হন, উনি প্রেসিডেন্ট হওয়ার পর ওনার বিরুদ্ধে ওনার দেশের সমর্থকদের বা সারা পৃথিবীর মানুষের সমর্থকদের যে আন্দোলনটা, সেই আন্দোলনটার নাম হলো বেসিক্যালি কি নো কিংস আন্দোলন। ঠিক আছে, এবং এই আন্দোলনটা বেসিক্যালি কি কার বিরুদ্ধে, মানে ট্রাম্পের বিরুদ্ধে। ঠিক আছে, বা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমরা যদি বলতে পারি। কিন্তু আমাদের এখানে প্রশ্ন কিন্তু চাইছে কোন দেশের সাথে এটা ইনভলভ, মানে এই যে আন্দোলনটা আছে নো কিংস, এই আন্দোলনটা আসলে কোন দেশের সাথে ইনভলভমেন্ট ওনারা আসলে এটা জানতে চেয়েছে। সো এখন ডোনাল্ড ট্রাম্প কোন দেশের মানুষ আপনারা কিন্তু জানেন। ঠিক আছে, সো কাজেই অ্যান্সারটা কি হবে? ইউএসএ। ঠিক আছে, ইউএসএ। এবং এই আন্দোলনটা নট অনলি শুধুমাত্র আমেরিকা, এটা কিন্তু সারা পৃথিবীব্যাপী আপনার কি ছড়িয়ে পড়েছিল। যদিও কি আমেরিকার এই যে জায়গাটা, এই জায়গাটা আসলে মানে ওনারা আজীবনী আপনার আধিপত্যবাদ ছিলেন এবং তারা মানে এই যে কলোনিয়াল হেজিমনি তারা তৈরি করতে গিয়ে অনেক রাষ্ট্রপ্রধানই অনেক ধরনের কি আপনার ক্ষমতার অপব্যবহার করছেন, যেটা আমরা যুগে যুগে দেখেছি। এবং ওনারাও কি এই জিনিসটা, এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা তাহলে মূল ব্যাকড্রপ হচ্ছে কি এটা একটা ট্রাম্প বিরোধী আন্দোলন, যেটা কি কোথায় হয়েছে? আমেরিকাতে হয়েছে বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে হয়েছে, বা আমরা যাকে বলি কি যুক্তরাষ্ট্র বলে থাকি, সেই দেশে হয়েছিল। ঠিক আছে, সো তারপর আমরা তার পরবর্তী যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটা সলভ করতে চাই। বলছে নেপালের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? এখানে আমাদের কাছে জানতে চেয়েছে নেপালের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি। দেখুন, আপনারা প্রত্যেকে অবগত আছেন যে রিসেন্টলি নেপালে একটা ইলেকশন বা ন্যাশনাল ইলেকশন অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, এবং ওই যে নির্বাচনটি আছে, ওই নির্বাচনের মাধ্যমে ফর দ্য ফার্স্ট টাইম বিং এই যে আপনারা জানেন যে গত বছর নেপালে যেই ছাত্র আন্দোলন যে হয়েছিল, যে ছাত্র আন্দোলনের পরে সরকার যখন কুইট যখন করেছিল, তখন যে মানে সুশীলা কার্কির নেতৃত্বে তৎকালীন যিনি ছিলেন কি তাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার নেতৃত্বে যে গভর্নমেন্ট হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল, তো ওনাদের যেই নেতৃত্বে যে নির্বাচনটি, ওই নির্বাচনে ছাত্র ফ্রন্ট বা যে শিক্ষার্থীদের মাধ্যমে বা যে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে পতিত সরকারকে কুইট করতে হয়েছিল, ওই সরকারকে তারা পরাজিত করে কিন্তু কি তাদের ছাত্র প্রতিনিধিরা কিন্তু সরকার ফর্ম করে। এবং নেপালের ইতিহাসে সর্বকালের কি মানে সবচেয়ে কম বয়সে আর কি বা সর্বকনিষ্ঠ উনি নির্বাচিত হয়েছেন, নামটা কি আমরা যদি একটু যদি বলি বালেন্দ্র সাহা আর কি। ঠিক আছে, সো আমি যতটুকু বলি এখানে কিন্তু চাইছে প্রেসিডেন্টের বাসভবনের নামটা। ঠিক আছে, সো এই যে প্রেসিডেন্টের বাসভবনের যে ব্যাপারটা, আমি যদি এখানে একটু যদি কথা বলতে চাই, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? ঠিক আছে, টেম্পলটি। ঠিক আছে, এরকম। তারপর রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? ক্রেমলিন, আমরা জানি। ঠিক না? আবার মানে আমেরিকা মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? ভারতের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? অর্থাৎ সারা পৃথিবীতে যে প্রমিনেন্ট যে রাষ্ট্রগুলো আছে, ওই আলোচিত বা প্রমিনেন্ট রাষ্ট্রগুলোর বাসভবনটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এটা যে কোনো চাকরির পরীক্ষাতে আসে। আর এই জায়গাটা, এই প্রশ্নটা এখানে অ্যাড্রেস করবার কারণ হচ্ছে এখন যেহেতু রিসেন্টলি যেহেতু
নেপালে যেহেতু নির্বাচনটি হয়েছে, এই কারণে নেপালের যেই পার্লামেন্ট যে প্রেসিডেন্টের যে বাসভবনটি আছে, এই বাসভবনটা আমাদেরকে এখানে জানতে চেয়েছে। সো যারা যারা এতক্ষণ কমেন্ট করে তারা তো করেছেন, আমরা তাহলে একটু দেখতে চাই নেপালের প্রেসিডেন্টের বাসভবনটা কি, নাম হচ্ছে শীতল নিবাস। কি শীতল নিবাস, ঠিক আছে। এবং পাশাপাশি আমি একটা কথা বলি, আমরা শুধু এখানে একটা প্রশ্ন দিব না, এখানে এই প্রশ্নটা মানে হচ্ছে এই প্রশ্নটার যে টপিক, এই টপিকটা কিন্তু আপনারা আরো হিডেনলি পড়তে হবে। এবং এই যে টপিক, এই টপিকের ভিতরে যে সোর্স বা ভিতরে যে রিসোর্সগুলো, এই রিসোর্সগুলো আপনারা যখন কালেক্ট করে যখন পড়বেন, তখন কিন্তু আপনার একটা ওভারঅল একটা ভালো প্রস্তুতি হবে বা একটা সাস্টেইন বা আমরা একটা টেকসই প্রস্তুতি হবে বলে আমরা বিশ্বাস করি, ঠিক আছে। সো তাহলে আমরা তার পরবর্তী প্রশ্নে একটু আসতে চাই। বলছে গোল্ডেন ডোম এটা কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? এটা একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ব্যাপারটা আপনারা জানেন যে আগের কালে বা অতীত ইতিহাসে যে যতগুলো যুদ্ধ হয়েছিল, আগের অধিকাংশ যুদ্ধই কিন্তু কিভাবে, অধিকাংশ যুদ্ধই কিন্তু বেসিক্যালি মানে কি একজনকে মানে মোটামুটি কি যুদ্ধের ক্ষেত্রে অধিকাংশ যুদ্ধ কিন্তু আপনার মানে স্থল অভিযানের মাধ্যমে বা আপনার স্থলপথে হয়েছিল, ঠিক না। কিন্তু অত্যাধুনিক যুগে বা প্রযুক্তির উন্নয়নের ফলে এখন কিন্তু আর মানে স্থলভাগে যুদ্ধটা ওই রকম হয় না। এখন মোটামুটি কি আকাশ যার নিয়ন্ত্রণে থাকে, সমুদ্রের পাশাপাশি আকাশ যার নিয়ন্ত্রণে থাকে, মানে প্রযুক্তিগতভাবে ওনারাই কিন্তু বেশি কি সারা পৃথিবীকে লিড করে, ঠিক আছে। যার ধারাবাহিকতায় আমেরিকা তারা তাদের আকাশ প্রতিরক্ষা করবার জন্য কি এই গোল্ডেন ডোম নামক কি একটা প্রতিরক্ষা ব্যবস্থা চালু করছে। এবং এই গোল্ডেন ডোমের সাথে আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, এই আমেরিকার মতো আরো একটা সাম্রাজ্যবাদী দেশ আছে যেটা যাকে বলি আমরা মধ্যপ্রাচ্যের ক্যান্সার বা মধ্যপ্রাচ্যের কি বিস্ফোরক যাকে বলে থাকি, ঠিক আছে, ইসরায়েল। এই ইসরায়েল রাষ্ট্রটির একটা বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে যাকে আমরা কি বলি আয়রন ডোম, ঠিক আছে, আয়রন ডোম, ঠিক আছে। এই কথাটুকু আমাদেরকে একটু অ্যাডিশনাল মনে রাখা লাগবে। তাহলে গোল্ডেন ডোম এটা হচ্ছে কি আমেরিকা বা যুক্তরাষ্ট্রের কি একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এবং পাশাপাশি কি মানে আয়রন ডোম কোন দেশের? ইসরায়েলের কি একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক আছে। এবং ইসরায়েল একটা কি গণহত্যাকারী রাষ্ট্র, এবং ইসরায়েল সম্পর্কে আমরা অনেক কিছু করতে পারি প্রাসঙ্গিক, ঠিক আছে, এটা আপনাদের পড়তে হবে, ঠিক আছে, একটু দেখে নিবেন। গোল্ডেন ডোম এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি, এটা হচ্ছে বেসিক্যালি কোন দেশের? যুক্তরাষ্ট্র, ঠিক আছে। তারপর বলছে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের সর্বশেষ যুক্ত হওয়া জাহাজ কোনটি? মানে এই যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে সর্বশেষ যুক্ত হওয়া যে জাহাজটি, এটা আপনাদেরকে হুবহু মুখস্থ করতে হবে। এবং এটা কিন্তু কি সাম্প্রতিক প্রশ্ন, এটাকে আপনারা সাম্প্রতিক হিসেবে নিতে হবে, কারণ এর বাইরে আপনারা জানেন যে জাহাজগুলো পূর্বযুক্ত হয়েছিল ওই জিনিসগুলো শুধু তখনই ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। সো এই যে জায়গাটা, এটা যারা আপনারা রিসেন্ট কিছু সময় আপনারা জিকে পড়েছেন তারা হয়তো বা দেখেছেন, বা এটা সাধারণ জ্ঞানের যে বই পুস্তক আছে মানে সাম্প্রতিক বা কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আপনারা পড়েছেন, ঠিক আছে। সো আমরা যদি একটু দেখি এটার অ্যান্সারটা হলো কোনটা? এমটি ওমেরা লিবার্টি, ঠিক আছে। এবং আপনার আরেকটা তথ্য আপনাকে আমি দিয়ে রাখি, বাংলাদেশে মোট সমুদ্রগামী জাহাজের সংখ্যা আছে কয়টা? 105টি। কয়টি? 105টি। এই তথ্যটুকু আপনারা একটু মনে রাখবেন, ঠিক আছে। এটা একেবারে মানে অতি সাম্প্রতিক, এবং এই সাম্প্রতিকটা কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট। পরবর্তী বলছে 98তম অস্কারের সেরা চলচ্চিত্র কোনটা? এখানে ওনারা বলতে চাইছে যে 98তম অস্কারের সেরা চলচ্চিত্র কোনটা? এই যে অস্কার পুরস্কার, ঠিক আছে, এটা হলো চলচ্চিত্রের জগতের সবচেয়ে সেরা পুরস্কার, ঠিক আছে, অস্কার যে পুরস্কারটা। এবং যে আপনারা জানেন যে এই অস্কার মানে নোবেল পুরস্কারের পর পুরস্কার থেকে কিন্তু যে কোনো চাকরির পরীক্ষা থেকে প্রশ্ন আসে। এখানে যে পুরস্কার, সরি এখানে পুরস্কার কথা নাই, এই যে পুরস্কার একটা টপিক দিলাম আপনাদেরকে, পুরস্কার একটা টপিক দিলাম। এই পুরস্কার নামক যে টপিকটি আছে, এই পুরস্কার নামক যে টপিকটি এখানে আছে, এই পুরস্কার থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে। এখন এই পুরস্কার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? বিশেষ করে নোবেল পুরস্কার, ঠিক আছে। নোবেল পুরস্কার থেকে অলওয়েজ পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। নোবেল পুরস্কার থেকে কিন্তু কি অলওয়েজ পরীক্ষায় প্রশ্ন আসে। এবং নোবেল পুরস্কারের পাশাপাশি কি কি আছে? এই যে অস্কার, হ্যাঁ অস্কার পুরস্কার আছে। অস্কার এর বাইরেও কি আরো কিছু পুরস্কার আছে, সেই পুরস্কারগুলো থেকে এই আমরা বলতে পারি কান চলচ্চিত্র যে পুরস্কার, ঠিক আছে, সেই জিনিসগুলো থেকে আপনার বেসিক্যালি কি পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর আবার রেমন ম্যাগসেসে পুরস্কার, মানে সারা পৃথিবীতে যতগুলো ধরনের পুরস্কার আছে সব পুরস্কার থেকে প্রশ্ন আসে। কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে অস্কার আর এমনি কি সারা পৃথিবীর ইতিহাসে মানে সারা পৃথিবীর যদি টোটাল যদি সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার কথা আমি যদি অ্যাড্রেস করতে যদি চাই, সেটা হলো নোবেল পুরস্কার, ঠিক আছে। তারপর সাংবাদিকতা একটা আছে, সেটার নাম কি? ওটাকে আমরা বলে থাকি সাংবাদিকতার পুরস্কারটাকে, এটা আপনারা সবাই একটু কমেন্টে বলবেন, ঠিক আছে, সেটা আমরা আজকে না বলি। সো এই 98তম অস্কার চলচ্চিত্র যে আপনার মুভিটি, এই মুভিটির নাম ছিল বেসিক্যালি কোনটা? ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, ঠিক আছে, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। এবং এই যে মুভিটা, এই মুভিটা হলো একটা ব্রাজিলিয়ান মুভি, ঠিক আছে, একটা ব্রাজিলিয়ান মুভি। এবং এটার যে প্রধান যে এটাকে কি বলা হয়, এই যে দেখুন, এই যে 98তম অস্কার সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এই মুভিটি। এবং এই যে মুভিটি আছে, এই মুভির সেরা মানে অভিনেতা, বিশেষ করে মুভির ক্ষেত্রে কি লাগে? একটা অভিনেতা লাগে, অভিনেতা মাইকেল জর্ডান, আমরা বলতে পারি মাইকেল জর্ডান, ঠিক আছে। এটার
মানে বেস্ট অ্যাক্টর হলেন কে? মাইকেল জর্ডান। আমরা শুধু এই তথ্যটুকু একটু মনে রাখবো, ঠিক আছে? মাইকেল জর্ডান। এবং আপনারা সবাই কমেন্ট করবেন এটার পরিচালক কে ছিলেন। এই মোটামুটি 3টা কথা মনে রাখা লাগে, মানে সবচাইতে কি সেরা চলচ্চিত্র, পরিচালক, সেরা অ্যাক্টর, এই 3টা কথা মনে রাখলেই চলবে, ঠিক আছে? তো এটার পরিচালককে সেটা আপনারা একটু আমাদেরকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। এবং একটু বলে রাখি, এই 98তম আগে যেটা 97তম, কখনো কখনো পূর্বেরটাও দেখা যায়, বিশেষ করে আইবিএ বেস্ট পরীক্ষাগুলোতে, ঠিক আছে? আর 97তম অস্কারে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে অ্যানোরা, সেটা বলে রাখলাম। কি? অ্যানোরা, সেটাও একটু মনে রাখবেন, ঠিক আছে? অ্যানোরা। সো যখনই আমরা আপনাদেরকে এই চলচ্চিত্র নিয়ে যখন কোনো কথা বলবো, এই চলচ্চিত্রের কথা বলতে চাইলে কি অস্কারটা চলে আসবে, কারণ অস্কার কান এই জিনিসগুলো চলচ্চিত্রের জগতে একটা প্রেস্টিজিয়াস। ফ্রড সামিট 2026 এটা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? ঠিক আছে, এখানে সামিট হতে পারে বা সম্মেলন। আমি এখানে যে টপিকটি নাম আপনাদের কাছে বলবো, সম্মেলন। দেখুন এই সম্মেলন মানে আপডেট, এখানে সম্মেলন বলতে আপডেট সম্মেলন, মানে সারা পৃথিবীতে যে বৈশ্বিক যে গুরুত্বপূর্ণ সংস্থাগুলো আছে, সেটা হতে পারে পলিটিক্যাল, হতে পারে রিজিওনাল, হতে পারে কি কালচারাল, হতে পারে এনভায়রনমেন্টাল, ঠিক আছে, হতে পারে কি বিজনেস সামিট রিলেটেড, মানে যে কোনো, মানে পৃথিবীতে যত ধরনের মানে আপডেট বা গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলো আছে, ওই সংস্থার যে আপডেট যে সামিট, এই সামিটগুলো সবসময় গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেমন আমরা যদি বলি আপনার যে আপনার COP20 সম্মেলন, ঠিক আছে? আপনার COP সম্মেলন 2026 সালে হবে কোথায়? এটা বলতে পারি। তারপরে ন্যাম সম্মেলন হবে কোথায়? এটা বলতে পারি, ন্যাম, ঠিক আছে? তারপরে আমরা কি বলতে পারি? COP বলতে পারি, ন্যাম বলতে পারি। এর বাইরে আমরা কি বলতে পারি? G7 সম্মেলন হবে কোথায়? G7 হবে কোথায়? G20 হবে কোথায়? ঠিক আছে, 2026 সালে G20 হবে কোথায়? ঠিক আছে। তারপরে আমরা কি বলতে পারি, মোটামুটি মানে এই যে সম্মেলন আর কি, ঠিক আছে। তারপরে পৃথিবীর এআই সম্মেলন হয়েছে বর্তমানে, মানে 2000 এই যে রিসেন্টলি গত 1 মাসের মধ্যে এআই সামিট কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল, আপনারা সেটাও একটু আমাকে একটু কমেন্টে একটু জানাবেন, ঠিক আছে? এই সম্মেলনের, সেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশের সীমানা ঘেঁষে অবস্থিত যে দেশটি আছে, ওই দেশে কিন্তু কি এআই সম্মেলন হয়েছিল। এবং ওই সম্মেলনে কি হয়েছিল জানেন? ওই সম্মেলনে মানে মোটামুটি মানে ওই দেশের যে সরকারকে একটু ভালো ব্যাক পেতে হয়েছিল একটু ইনডিসিপ্লিনের কারণে, ঠিক আছে? সো এটা মোটামুটি আলোচিত। তারপরে মানে আরো অনেকগুলো সম্মেলন আছে আপনার, এই সম্মেলন এবং পরিবেশ বিষয়ক যে সম্মেলনগুলো আছে, এই সম্মেলন সবগুলোই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেটা আমরা একটু দেখবো, এটা আপনারা দেখবেন। আমি জাস্ট এখানে টপিকটাকে অ্যাড্রেস করলাম আর কি, যে এই টপিকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো গ্লোবাল ফ্রড সামিট 2026 এটা বেসিক্যালি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, ঠিক আছে? এবং অস্ট্রিয়া সম্পর্কে আমি আরেকটা কথা যদি বলি, আপনারা এটা একটু বলবেন, মানে জার্মান ভাষায় কথা বলে, জার্মানি ব্যতীত ইউরোপের একটি মাত্র দেশ বা পৃথিবীর একটি মাত্র দেশ, সেই দেশটির নাম হলো কি? অস্ট্রিয়া, ঠিক আছে? এবং এই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে কি বলা হয়? ইউরোপের প্রবেশদ্বার বলা হয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে কি বলা হয়? ইউরোপের প্রবেশদ্বার বলা হয়। যখন আপনারা একটা প্রশ্ন যখন পড়বেন, ওই প্রশ্নটাকে সবসময় কি করবেন? একটু রিলেট করে পড়বার চেষ্টা করবেন। কিভাবে পড়ার ট্রাই করবেন? একটু রিলেট করে পড়ার ট্রাই করবেন। যখনই কোনো একটা প্রশ্নকে একটু রিলেট করে পড়বার ট্রাই করবেন, তখন কিন্তু কি আপনার মোটামুটি জানাশোনা থাকলে, এবং প্রশ্ন যদি একটু ঘুরে পেঁচে আসে, কারণ আমি কিন্তু জানি না এই প্রশ্নটা হুবহু আপনার আসতে পারে, আই ডোন্ট নো, বাট এমনও হতে পারে যে আপনি হয়তো কি জিওগ্রাফিতে পড়তে গেছেন, সেখানকার একটা তথ্য কি অস্ট্রিয়া থেকে চলে আসলো, ঠিক আছে? এবং আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু কি অস্ট্রিয়ার একটা ভূমিকা ছিল, ঠিক আছে? যে অস্ট্রিয়ার রাজধানীতে গিয়েই তো কি মানে মারা যায় কে? এই যে আপনার এই যে প্রিন্সেস আপনার সারায়েভ, ঠিক আছে? সেটা আপনারা জানেন, সেই তথ্যগুলো আমরা মানে সাধারণ জ্ঞান মানে সামনে, তা আমি যতটুকু মনে পড়লো একটু বললাম, ঠিক আছে? তারপর একটু আসেন, শাহপরী দ্বীপ কোথায় অবস্থিত? দ্বীপ মানে এখন এখানে দেখেন যে দ্বীপটা, এখানে দ্বীপ, এই দ্বীপ মানে বিখ্যাত যত দ্বীপ আছে, বিখ্যাত যতগুলো দ্বীপ আছে, এই দ্বীপগুলো সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়াস রাখা লাগবে, ঠিক আছে? যখনই এই দ্বীপগুলো সম্পর্কে আমরা একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া রাখবো, তখন কি আমরা এই দ্বীপ রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে কিন্তু আমরা সলভ করতে পারবো, ঠিক আছে? তখন আপনারা বলবো যে মানে এখন বলো শাহপরের দ্বীপ, আপনারা মানে পরবর্তী বলবো আপনার দ্বীপ হাতিয়া কোথায়? হাতিয়া কিন্তু একটা দ্বীপ, এটা কোথায়? আবার রিসেন্টলি হাতিয়ার সাথে আরেকটা ব্যাপার আছে, সন্দ্বীপ আছে না, সন্দ্বীপ হাতিয়া, আরো একটা দ্বীপ আছে, আমার এখন এক্স্যাক্টলি এখন নামটা মনে নাই। এই হাতিয়া কিন্তু বেসিক্যালি কোথাকার? হাতিয়া কিন্তু নোয়াখালী না, আর সন্দ্বীপ তো চিটাগাং, ঠিক না? কিন্তু এখন রিসেন্টলি নাকি মানে যে কোনো একটা মানে গবেষণায় মনে হয় বলছে যে এই সন্দ্বীপ এবং হাতিয়া এটা নাকি আপনার ভৌগোলিক ভাবে নাকি আপনার চিটাগাংয়ের ওদিকে নাকি চলে, মানে চট্টগ্রামে মনে হয় পড়ার একটা পসিবিলিটি আছে। এগুলো নাকি কি তৈরি হয়ে যেতে পারে খুবই দ্রুতই, ঠিক আছে?
সো যেটা প্রশ্ন যে শাহপুরের দ্বীপটা আসলে কোথায়, শাহপুরের দ্বীপটি কোথায় এটা আপনাদেরকে একটু বলা লাগবে, এবং এটা কোন বিভাগে। আমি যদি বলি চট্টগ্রাম বিভাগে, ঠিক আছে, আর একটু ছোট করে দিব না, যদি ক্লু দিতে চাই তাহলে কিন্তু একটু বেশি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, মানে অত বেশি ক্লু দেওয়া যাবে না। সো শাহপুরের দ্বীপটা হলো কোথায়, কক্সবাজারে। যদি আমি আরেকটু যদি বলি কক্সবাজার কোথায়, সেটা হলো কোথায়, টেকনাফ। টেকনাফ হলো মানে এখন টেকনাফ যদি গিয়ে আমরা যদি সবাই টেকনাফ নিয়ে যদি একটু কথা যদি বলি, টেকনাফ হচ্ছে কি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা। আমরা জানি যে যখনই আপনারা আমাদের ভৌগোলিক ম্যাপটা যখন পড়বেন, একটা তথ্য আপনাদেরকে শেখাই, এটা একটা ধরেন ম্যাপ, মানচিত্রের যেটা দক্ষিণ নিচেরটা, মানচিত্রের যেটা নিচের দিকের অংশটুকু এটাকে বলা হয় দক্ষিণ। তো দক্ষিণের বিপরীত উপরটা হলো উত্তর, এটা হলো উত্তর, ঠিক আছে। আর এই যেটা হাতের বাম পাশটা এটাকে বলি আমরা কি পশ্চিম, পশ্চিম এটাকে বলি আমরা পূর্ব, ঠিক আছে, এটাকে বলি আমরা পূর্ব। একটু রিলেট যখন করবেন তখন কিন্তু ভালো লাগবে। এখন এটা যে দেখেন, আপনারা কিন্তু সবাই জানেন ভৌগোলিক ভাবে বাংলাদেশের এই যে নিচের সাইডটা, এই যে এটা যদি একটা বাংলাদেশের ম্যাপ যদি হয়, ঠিক আছে, মানে এটা আমি পারি না, তাও আমি যতটুকু বলবো, ঠিক আছে, তখন এটা একটা বাংলাদেশের ম্যাপ সাপোজ, ঠিক আছে। এই নিচের অংশটুকু এই চিটাগং এর পার্টটুকু কিন্তু কি এটা আপনার দক্ষিণে পড়ে না, এটা কিন্তু আপনার দক্ষিণে পড়ে, চিটাগং এর পার্টটুকু কিন্তু বেসিক্যালি দক্ষিণে পড়ে নাকি। সো দক্ষিণে কি হয়, মানে যদি বলা হয় বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটা, তাহলে কি এই যে কক্সবাজার, জেলা হিসেবে কক্সবাজার, থানা হিসেবে টেকনাফ, ঠিক আছে। তারপর কি দ্বীপ হিসেবে কোনটাকে আমরা বলি সেন্ট মার্টিন বা নারকেল জিঞ্জিরা বলি। তার মানে দক্ষিণের বিপরীত উত্তর, তার মানে উত্তর কি, উত্তরে তাহলে কি লাগবে, উত্তর তাহলে কি হবে, এটা কি কেউ বলতে পারবেন? এটা একটা আপনারা কমেন্টে বলবেন, ঠিক আছে, ওকে। তারপর এই যে পশ্চিমে কি লাগে, পশ্চিমে কি, যদি আমরা পশ্চিম দিকে যদি আসি, পশ্চিমে কি, পশ্চিম পূর্ব, এই যে এই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে একটু জানা লাগবে, ঠিক আছে। সো আমাদের পশ্চিমে কি, উত্তরে কি, এই দুইটা আপনারা বলবেন, ঠিক আছে। আর এই যে পূর্বে কি সেটা আমি বলেছি, ঠিক আছে। দেখেন আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু এইরকম জানেন, এই যে জায়গাটা, এটা যে আমাদের যদি ম্যাপটা যদি হয়, ঠিক না, এই চিটং যেহেতু এই চিটং অঞ্চলটুকু যেহেতু এরকম একটু বাঁকা করে এরকম একটু খাড়া করে আছে, সো এই সাইডটাতে কিন্তু আপনারা জানেন যে আমাদের পার্বত্য যে আপনার জেলাগুলো নাকি, তার মানে এই এবং এখানে কিন্তু আমাদের মিয়ানমারটাও আছে। সো এই যে জায়গাটা, এই জায়গাটা হলো কোনটা, বান্দরবান, থানচি, আখাইনটং, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, বান্দরবান, থানচি, আখাইনটং। এই জায়গাটা জেলা হিসেবে বান্দরবান, থানা হিসেবে থানচি, জায়গা হিসেবে কি আমরা মানে আখাইনটং বলে রাখি, ঠিক আছে। এবং এই যে পশ্চিমে এবং পূর্বে যথাক্রমে কি উত্তর, পশ্চিম এবং উত্তরে কি আছে, পশ্চিমে বেসিক্যালি কি আছে, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, বনগাঁসা। উত্তরে কি আছে, উত্তরে আছে বেসিক্যালি কি পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলা বান্ধা, ঠিক আছে। এই যে জায়গার যত আপনারা তথ্যগুলো জানেন। সো আমার এখানে আলোচনা করার ব্যাপার হলো শাহপুরের দ্বীপ কোথায়, এটা হলো কোথায়, টেকনাফে অবস্থিত। এটা হলো কোথায়, টেকনাফে অবস্থিত। আপনারা একটু মনে রাখবেন, এখন এই টেকনাফ কিন্তু কি যে বাংলাদেশের দক্ষিণের যদি জেলা যদি বলি, সেদিক থেকে এটা রেলিভেন্ট, ঠিক আছে। সো আপনারা এই ব্যাপারটাকে কি ওইভাবে একটু রিলেট করবেন, ঠিক আছে, ওকে। বলছে সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে কত দফার প্রস্তাব দিয়েছে। আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্র নিয়ে আসলে অনেক ধরনের তথ্য আমরা ডিসকাস করতে পারি, তবে বেসিক্যালি এতটুকু মনে রাখেন, যে গত 28 ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি 26, ঠিক আছে, 28 ফেব্রুয়ারি 26, ঠিক আছে। সো এই 28 ফেব্রুয়ারি 2026 আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে কি ইরানে হামলা করে, ঠিক আছে। আর এই হামলাটার একটা নাম আছে, এই নামটা আপনাদের সবাইকে বলতে হবে কমেন্টের মাধ্যমে। এই হামলার একটা নাম আছে, নামটা সবাইকে বলতে হবে, ঠিক আছে। আমি একটু বলে রাখি, মহাকাব্য একটু নাম আছে, ঠিক আছে, এপিক ফিউরি। মানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরানকে যে অ্যাটাক করে যৌথ, মানে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইরান আর ইসরায়েল মিলে সেই যে সামরিক যে অভিযানটা, তার নাম হলো কি অপারেশন এপিক ফিউরি, ঠিক আছে। আর এখন এই যে একটা অপারেশন, এই অপারেশনের বাইরে এপিক ফিউরির বাইরে আপনারা জানেন যে এই ডেল্টা ফোর্স নামক একটা অপারেশন আছে, যে অপারেশন করে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী কি করছে, মানে ওনারা নিজ দেশে তুলে নিয়ে আসছে, ঠিক আছে। এবং বর্তমানে যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট, মানে তার নাম কি ডেলসি রদ্রিগেজ, ঠিক আছে। এবং ভেনেজুয়েলার যে বর্তমান বিরোধী দলীয় যে নেত্রীর নাম কি, মাদাচো, নাকি ওনার নামটা কি, মারিয়া কারিনা মাদাচো, ঠিক আছে। সো এবং উনি অনেক বেশি আলোচিত এবং সমালোচিত এই কারণে, কারণ উনি কিন্তু কি ডোনাল্ড ট্রাম্পকে তার পুরস্কারটি দিয়ে দিতে চেয়েছিলেন। পরবর্তীতে নোবেল কমিটি, মানে ওনারা অ্যানাউন্সমেন্ট দিয়েছে বা ওনারা বার্তার মাধ্যমে জানিয়েছেন যে কি একজনের পুরস্কার কি অন্যজনকে কি দেওয়া কোনো ধরনের কি বিধান নাই, বা মানে ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেবল থিং যে আপনি চাইলেও কি আপনার পুরস্কারটা আপনি অন্য একজনকে দিয়ে দিবেন, ঠিক আছে। সো এটা, সো আমি আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা কথা বলি
মানে পুরস্কার কিন্তু লোভীর জন্য না, যদিও কিন্তু ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি, উনি একটা নোবেল পুরস্কার অনেক আশা করছেন, এবং এই জন্য উনি আসার পর অনেকগুলো যুদ্ধ থামানোর অনেক ট্রাই করছে। ঠিক যখনই ওনাকে নোবেল পুরস্কারটা দেওয়া হয় নাই, তারপরে কি উনি সারা পৃথিবীতে যুদ্ধের দামামা এইদিকে ওইদিকে ছোপাছপি শুরু করছে, ঠিক আছে, যার ফলশ্রুতিতে উনি কি মানে কখনো ইরান, তার আগে হলো কি ভেনেজুয়েলা, তারপরে গাজা, ইউক্রেন, এখন উনি কোনো কিছু করতেছেন, এবং উনি যেদিকে ইচ্ছা তারপরে আবার ওইদিকে কি মানে ডেনমার্কের যে আপনার দ্বীপটা গ্রিনল্যান্ডটা নিয়ে নিতে, তার মধ্যে আবার কি কানাডাকে আবার নিজের অঙ্গরাজ্য হিসেবে মানে নিজেদের অংশ আপনার দাবি করতেছে, মেক্সিকোকে আবার যখন তখন আপনার ধমক দিচ্ছে, ঠিক আছে, তারপর আবার কাকে কিউবাকে ধমক দিচ্ছে। মানে তার একটা পুরস্কার দরকার ছিল, এবং মানে আই থিঙ্ক তার একটা পুরস্কার দিলে মোটামুটি চুপচাপ রাখা যেত, ঠিক আছে। এখন তাকে একটা পুরস্কার যেতে দেওয়া যেতে হয় নাই, যার ফলশ্রুতিতে উনি কি যা ইচ্ছা সে তাই করতেছে, ঠিক আছে। এবং উনি একটা স্লোগান দিয়েছিল তার নির্বাচনের আগে, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, ঠিক আছে, নামটা কি মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, যেটাকে আমরা কি উনি যেহেতু একটু খ্যাপাটে টাইপের মানুষ, পাগলা টাইপের মানুষ, তাকে আমরা কি বাংলা ভাষাটাকে মগা বলতে পারি নাকি, মোটামুটি উচ্চারণ তো মগার মতোই হয়, ঠিক আছে। সো অ্যাজ ইউ থিঙ্ক সো, বাট আই ক্যান সে, আমি এখানে যেটা আলোচনা করতে চেয়েছি, সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইরানের এই যে যুদ্ধটা আছে, এই যুদ্ধ কিন্তু সারা পৃথিবীতে প্রভাব পড়া শুরু করছে, বিশেষ করে সারের ক্ষেত্রে, বিশেষ করে তেলের ক্ষেত্রে, বিশেষ করে খাদ্য রপ্তানির ক্ষেত্রে, ঠিক আছে, এবং পাশাপাশি সারা পৃথিবীর যে বাণিজ্যের ক্ষেত্রে, ঠিক আছে, এই অনেক ভয়ঙ্কর লেভেলের প্রভাব পড়া শুরু হয়েছে। সো যার ফলশ্রুতিতে সারা পৃথিবী থেকে একটা চাপ আছে, যার ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র কি এখন কিন্তু এই যুদ্ধ তারা নিজেরা বন্ধ করতে চাচ্ছে। কিন্তু ইরান বলতে ইরানের যে আইআরজিসি, ইরানের যে প্রধান যে আইআরজিসি, এই জিনিসগুলো কিন্তু আপনার জানা লাগবে, ঠিক আছে, ইরান রেভলিউশনারি গার্ড, ঠিক আছে, এবং এই ইরানের যে বিপ্লবী রেভলিউশনারি যে গার্ড আছে, ইরানের যে বিপ্লবী রেভলিউশনারি যে গার্ড আছে, এটাই হলো বর্তমানে ইরানের প্রধান চালিকা শক্তি। এবং কারণ ওনাদের যে প্রেসিডেন্ট, মানে ওনাদের যে প্রধান যে আপনার ধর্মীয় গুরু, মানে আপনার আর কি মানে খোমেনি, ঠিক আছে। সো উনি প্রধান ধর্মীয় গুরু মারা যাওয়ার পর মোটামুটি তার ছেলে মোস্তফা খোমেনিকে যদিও তারা মানে ফরমাল দায়িত্ব দিয়েছেন, কিন্তু আলটিমেটলি এই আইআরজিসি সবকিছু কন্ট্রোল করতেছে। এবং পাশাপাশি এই যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু কোনোভাবে ইরান কিন্তু কি করছে না, হার যেহেতু মানতেছে না, দ্যাটস ওয়াই ইরান পাশাপাশি নিজেরা যেমন অ্যাটাক করতেছে, তারা তাদের যে প্রক্সি যে গ্রুপগুলো আছে, ইরানের কিছু প্রক্সি গ্রুপ আছে। এখন প্রক্সি গ্রুপকে এটা অন্য একটা দিন হয়তো আপনাদেরকে আমি আমার ক্লাসে আলোচনা করবো, শুধু এতটুকু বলি, ইরানের প্রক্সি গ্রুপ বলতে হলো ধরেন ইয়েমেনের হুতি, এটা হলো গিয়ে কি মানে তারা তাদেরকে অর্থায়ন দিয়ে তাদেরকে কি করে পেলে বসে রাখে, ঠিক আছে। এখন হুতি কিন্তু কি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আছে। তারপরে আমরা কি বলতে পারি যে মানে ফিলিস্তিনের যে এটা ছিল, ফিলিস্তিনের মানে গাজায় যে ইসরায়েল যে আক্রমণ যে করছে, মানে হামাস, এই হামাসও কিন্তু কি আইআরজিসি বা তথা কি ইরানের একটা কি প্রক্সি গ্রুপ, ঠিক আছে। তারপর লেবাননে একটা আছে, ঠিক আছে, ওনাদের মোটামুটি 4-5টা আছে গ্রুপ আছে, এই গ্রুপগুলো, এবং ইরাকে একটা আছে, ঠিক আছে। তো মোটামুটি সবগুলো এই যে প্রক্সি গ্রুপও কিন্তু কি একইভাবে তারা লিলিয়ে দিয়েছে, এবং তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কি ভালো ব্যস্ত রাখতেছে। আর এই যে যুদ্ধটা আছে, এই যুদ্ধে কিন্তু আলটিমেটলি যুক্তরাষ্ট্র কিন্তু কি হেরে যাওয়ার মতো অবস্থা, এবং এই জন্য তারা কি এই ইরানকে 15 দফা প্রস্তাব দিছে, ঠিক আছে। যদিও ইরান কিন্তু এই মানে এরকম প্রস্তাব মানে যদিও দিছে, এবং ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই দাবি করে যে আলোচনা হচ্ছে, কিন্তু ইরান থেকে বরাবর এই জিনিসগুলো অস্বীকার করা হচ্ছে, ঠিক আছে। যদিও পাকিস্তানের মাধ্যমে অনেক ধরনের সমঝোতা করা ট্রাই করতেছে, বাট কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে। বাট মানে আলটিমেটলি এই যুক্তরাষ্ট্র এবং ইরান যে যুদ্ধটি আছে, এই যুদ্ধ সারা পৃথিবীতে প্রভাব পড়া শুরু হয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা জানেন যে বাংলাদেশে ভয়ঙ্কর লেভেলের প্রভাব পড়া শুরু হয়েছে, বিশেষ করে আমাদের তেলের ক্ষেত্রে, ঠিক আছে। এই কারণে দেখবেন যে আপনার যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে, এবং গভর্নমেন্ট থেকে কিন্তু কি সরকারি প্রতিষ্ঠান এবং স্কুল কলেজও কি মোটামুটি ওয়ার্কিং ডে কমিয়ে আনার একটা সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে। সো এই হলো আমাদের যুক্তরাষ্ট্র এবং ইরান সম্পর্কে আমরা কথা। শুধু এতটুকু মনে রাখবেন, তাদের অপারেশন এপিক ফিউরি 28 তারিখ, ইরানের মানে প্রধান ধর্মীয় নেতা বর্তমানে কে মোস্তফা খোমেনি, এবং কে ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি মাসুদ পেজেশকিয়ান, ঠিক আছে। ইরানের বর্তমান ইয়ার নাম কি মানে পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি আব্বাস আরাকচি, ঠিক আছে। এই যে এই নামগুলো, এই যে জিনিসগুলো, ঠিক আছে, এবং এই তথ্যগুলো মনে রাখবেন। কিন্তু আজকে আমি মানে আমার অফিস থেকে আসার সময় যে মানে ফেসবুকে যে তথ্যটুকু দেখলাম, যে মানে আমেরিকা ওনার একটা সাক্ষাৎকার নিয়ে বলছে যে আমেরিকার লোকরা আসলে বোকা, তারা ট্রাম্পের মেইন থিমটা বুঝতে পারেনি। আসলে আমেরিকার মেইন লক্ষ্য নাকি ছিল, বা ট্রাম্পের মেইন লক্ষ্য নাকি ছিল ইরানের জ্বালানিকে কি করা, ইরানের জ্বালানির প্রতি তার একটা আধিপত্য বিস্তার করা, এটাই নাকি ছিল, মানে ভেনেজুয়েলার মতো। এটা আমি একটা ফটোকার্ড দেখেছি। তো মানে এখন আমেরিকানরা যেহেতু তার বিপক্ষে যেহেতু মোটামুটি আন্দোলন হওয়া শুরু হয়েছে অলরেডি তার নিজ দেশে এবং তার নিজ দলে, এই কারণে উনি আমেরিকানদের উদ্দেশ্যে বলতেছে যে তার দেশের মানুষরা বোকা, তারা না বুঝে তার বিরুদ্ধে কথা বলতেছে। তার আসলে মেইন লক্ষ্য কি ইরানের সরকার পতন না, ইরানের যে খনিজ সম্পদ এবং তাদের যে কি বিশেষ করে তেল বাণিজ্য বা তেল,
এই তেলের উপর তাদের একটা আধিপত্য বিস্তার করা, ঠিক আছে, এটা আজকে উনি বলছে, ঠিক আছে। সো আমার এখানে যে প্রশ্নটি ছিল, এই প্রশ্নটি হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানকে কত দফার প্রস্তাব দিয়েছে তাদের এই যুদ্ধটাকে কি বন্ধ করবার জন্য, সেটা হলো 15টি দফা, ঠিক আছে। সত্যেন সেন সম্মাননা 2026 এ ভূষিত হয়েছেন কে, ঠিক আছে। যদিও পুরস্কার থেকে প্রশ্ন আসে বা পুরস্কার আমরা সেটা বলেছিলাম, এবং আমি যদি দেশের কথা যদি বলি, স্বাধীনতা পদক খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর 21 পদক, বাংলাদেশের সর্বোচ্চ সম্মানীয় পদক কোনটা, স্বাধীনতা পদক, দ্বিতীয়টা কোনটা, 21 পদক, ঠিক আছে। তো সত্যেন সেন ছাড়াও আবার কি বাংলা একাডেমি পুরস্কার আছে, আরো তারপর বেগম রোকেয়া পদক আছে, এই ধরনের পদকগুলো আছে। তো আপনারা যারা যারা প্রার্থী আছেন তারা এই তথ্যগুলোকে আগে পরে একটু দেখার ট্রাই করবেন, ঠিক আছে। সো দেখুন, আমরা এখানে একটা প্রশ্ন পেয়েছি যে সত্যেন সেন সম্মাননা পদক 2026 ভূষিত হয়েছেন কে, উনি একজন সাহিত্যিক, নাম হলো শাহিন সামার, ঠিক আছে। এখন সত্যেন সেন কে, সত্যেন সেন উনি একজন মানে বাংলাদেশের কি একজন পদার্থবিদ, ঠিক আছে। এবং আপনারা জানেন যারা বিজ্ঞান যারা পড়ছেন তারা সত্যেন মানে সেন নিয়ে তারা পড়াশোনা করছেন, ঈশ্বরকণা বা গোল্ড পার্টিকেল হিসেবে, ঠিক আছে। বলছে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন স্ট্র্যাটকম সামিট 2026 আয়োজক দেশকে। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে সামিট বা সম্মেলন, ঠিক আছে, সামিট বা সম্মেলন, ঠিক আছে। যেমন ব্রিক্সের সম্মেলন 2026 সালে হবে কোথায়, ন্যাটো হবে কোথায়, ন্যাটো সম্মেলন হবে কোথায়, ওপেক হবে কোথায়, ঠিক আছে, সার্ক সম্মেলন হবে কোথায়। এই তথ্যগুলো কিন্তু আপনাদের লাগবে 26 সালে, মানে যারা চাকরির প্রিপারেশন যারা নেবেন তাদের কিন্তু এই তথ্যগুলো লাগবে, ঠিক আছে। সো এখন এটা বলছে আয়োজক দেশ কোনটা, ঠিক আছে। সো আমরা যদি দেখি 2026 সালে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন বা স্ট্র্যাটকম এই যে সামিটটা আছে 2026 এর আয়োজক দেশ হলো বেসিক্যালি কোন দেশ, বেসিক্যালি হলো তুরস্ক, ঠিক আছে, তুরস্ক। এবং তুরস্কতে কিন্তু আগামী বছর মানে 2026 সালে তুরস্কে কিন্তু কি আরো একটা গুরুত্বপূর্ণ আপনার সামিট হবে। সেই সামিটটার নাম কি আপনারা কি কেউ জানেন? কপ সম্ভবত 31, মানে কপ পরবর্তী কপ সম্মেলন, অর্থাৎ 2026 সালে কপ সম্মেলন কিন্তু হবে কোথায়, আনাতোলিয়া, তুরস্ক, ঠিক আছে, তুরস্কের আনাতোলিয়া শহরে। সো এই তথ্যগুলো আপনি একটু জানবেন যে পুরস্কার জানা লাগবে, তারপর কি আপকামিং সামিট জানা লাগবে, খেলাধুলা জানা লাগবে। আমি রিসেন্ট কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে আমি সেই তথ্যগুলোকে আমরা আমাদের ক্লাসের শেষে আপনাদেরকে অ্যাড্রেস করব, ঠিক আছে। ওকে, তারপর দেখুন বলছে বিশ্ব বাণিজ্য সংস্থা মানে WTO। দেখুন আমি যদি বলি যে WTO এটা তো প্রতিষ্ঠিত হয়েছে কত সালে বলেন তো, 1995 সালে, ঠিক না, 1995 সালের 1 জানুয়ারি, ঠিক আছে। এবং ওই দিনই বাংলাদেশ কিন্তু এটা কি সদস্যপদ লাভ করছে। এখন একটা প্রশ্ন আমি যদি বলি যে WTO এটা কোন সম্মেলনের মাধ্যমে কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, কানকুন সম্মেলন, কি সম্মেলন, কানকুন সম্মেলনের মাধ্যমে, ঠিক আছে, কানকুন সম্মেলনের মাধ্যমে কি এটা হয়। এবং এই যে WTO এর সর্বোচ্চ লেভেলের বা অ্যাপেক্স পজিশনের যেই বৈঠকটা বা সম্মেলনটা, এটা বেসিক্যালি কি মন্ত্রীদের বা পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে যে বৈঠকটা, এটাই হলো কি এটার মেইন বৈঠক। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যে বৈঠকটা, এটা হলো এখানকার মেইন বৈঠকটা, ঠিক আছে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, ঠিক আছে। সো এটা 2026 সালে বা আপকামিং এটা আপনার কোথায় হয়েছিল, ঠিক আছে, এটা হলো আমাদের এখানকার প্রশ্ন। তো আমরা যদি একটু দেখি এই প্রশ্নের অ্যান্সার হলো কোথায়, ইউনান্দাত ক্যামেরুন, ঠিক আছে, ইউনান্দাত ক্যামেরুন, ঠিক আছে। সো এটা হলো কি WTO এর 14তম মন্ত্রী পর্যায়ের যে বৈঠক, এই বৈঠকের কি একটা স্থান আর কি। এবং 2026 সালে এটা কিন্তু কি অলরেডি হয়ে গেছে, এবং এটা কিন্তু 2 দিন আগে, গতকালকেও কিন্তু এটা ছিল, আজকেই কি 30 তারিখ, আজকে এটা শেষ হচ্ছে, ঠিক আছে। ইউনান্দাত ক্যামেরুন, ওকে। সো বলছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত। প্রিন্স সুলতান আপনারা জানেন যে বিমান ঘাঁটি এই যে মানে আমেরিকা বা রাশিয়া, আমরা যদি বলি চীন বা হেজিমোনিয়াল যে কান্ট্রিগুলো আছে বা আধিপত্যবাদ যারা বিস্তার করেন, ওনারা কিন্তু সারা পৃথিবীর অন্য দেশগুলোতে তারা তাদের মানে সামরিক বাহিনীর উপস্থিতির মাধ্যমে তারা তাদের আধিপত্যটাকে বা তারা তাদের কি হেজিমনি ক্রিয়েট করে, ঠিক আছে। যারই ফলশ্রুতিতে এই প্রিন্স সুলতান এটা একটা বিমান ঘাঁটি, এটা কোন দেশে এটা আমাদের কাছে জানতে চেয়েছে। সো আপনারা এই প্রিন্স সুলতান বিমান ঘাঁটি জানেন কিনা, এবং আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় যে বিমান ঘাঁটি সেটা আছে কোথায়, দুবাইতে, এবং এটার নাম কি আল উইদের, ঠিক আছে। এবং আরো অনেকগুলো আছে, এখানে সৌদি আরব আছে, তারপর এটাকে কি বলা হয়, সৌদি আরব আছে, আমাদের বাহরাইন আছে, তারপর হলো কি আমরা বলতে পারি কুয়েত আছে, তারপর কাতার আছে, ঠিক আছে। সবগুলো দেশেই ওনাদের কি আমেরিকার, বিশেষ করে আমেরিকার, কারণ মধ্যপ্রাচ্যে যখনই মানে মধ্যপ্রাচ্যে রাশিয়া বাশার আল আসাদের পতনের পর শুধু ইরান ছাড়া কিন্তু আর ওনাদের ট্রাস্টেড কোনো ফ্রেন্ড নেই, ঠিক আছে। রাশিয়ার আগে অনেকগুলো আধিপত্য মানে আগে অনেকগুলো ফ্রেন্ডশিপ মানে ছিল, কিন্তু এখন আর জিনিসগুলো এখন একচেটিয়া ভাবে কার আছে, একচেটিয়া ভাবে আছে কার, এখানে আমেরিকারই আছে, ঠিক আছে। সো এখানে বলছে প্রিন্স সুলতান এটা কোন দেশ, এটা হলো সৌদি আরবের, ঠিক আছে। এটা হলো সৌদি আরবের একটা বিমান ঘাঁটি, যেটা আমেরিকার, যেটা কার, আমেরিকার, ঠিক আছে। ওকে, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী
প্রতিনিধিকে। দেখুন বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে কত সালে? এটা কততম অধিবেশনে? 29তম অধিবেশনে। কত সালে? 1974 সালের কত সালে? আচ্ছা এটা মুখে মুখে বলে দিই, 1974 সালে কত? 17ই সেপ্টেম্বর, ঠিক আছে। এবং কততম সম্মেলনের মাধ্যমে? 29তম সম্মেলনের মাধ্যমে, ঠিক আছে। বাংলাদেশ নিয়ে জাতিসংঘের অনেকগুলো স্মৃতি মানে বিজড়িত জিনিস আছে। তবে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধির নাম কি? যেহেতু এখানে বর্তমান স্থায়ী প্রতিনিধির নাম আসছে, যেহেতু এখানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধির নাম আসছে, এই কারণে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে প্রথম স্থায়ী প্রতিনিধির নাম কি? আছে করিম বা সৈয়দ আনোয়ার করিম, ঠিক আছে। বর্তমান স্থায়ী প্রতিনিধির নাম কি? ওনার নাম হলো সালাউদ্দিন নোমান চৌধুরী, ঠিক আছে। যদিও আমি আজকের প্রশ্নের অ্যান্সারটা আসলে আপনাদের উপর ছেড়ে দিতে বেসিক্যালি চাই, ঠিক আছে। তাও আমি এটা বলে দিলাম। এবং একজন নারী মানে জাতিসংঘে বাংলাদেশের এখন পর্যন্ত 2জন নারী প্রতিনিধি ছিলেন স্থায়ী। একজন নাম হলো কি? ইসমাত জাহান, ঠিক আছে। আর একজন নামটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। তো এই হলো এটা। এবং জাতিসংঘের বর্তমান সদস্য হলো কত? 193, ঠিক আছে। এবং সর্বশেষ কোনটা? দক্ষিণ সুদান। সর্বশেষ কোনটা? দক্ষিণ সুদান, ঠিক আছে। এই হলো মানে আমরা যদি জাতিসংঘ নিয়ে কথা যদি বলি, এখানে তো আসলে অনেকক্ষণ কথা বলা যাবে, ঠিক আছে। এবং জাতিসংঘের টোটাল অর্গান হলো আপনার 6টা। এবং নিরাপত্তা পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বডি। এবং এই নিরাপত্তা পরিষদের মানে সুপারিশ ক্রমে কিন্তু কি মহাসচিব নির্বাচিত হয়। বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টনিও গুতেরাস। উনি কি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। জাতিসংঘের মহাসচিবের মেয়াদ হলো কত বছর? 5 বছর। একজন মহাসচিব সর্বোচ্চ 2বার পর্যন্ত কি হতে পারেন? মহাসচিব হতে পারেন, ঠিক আছে। এখানে অনেক ধরনের তথ্য আছে। এই তথ্যগুলো আই থিঙ্ক আপনারা সবাই জানেন। তো এটার যেহেতু একটা রিসেন্ট মানে আমাদের আয়োজন, এই আয়োজনটার ফলে আমার প্রশ্ন হলো বর্তমান জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি? সালাউদ্দিন নোমান চৌধুরী। বলছে যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল, ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল বা ইউএসজিবিসি কর্তৃক স্বীকৃত বা স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের সবুজ কারখানা কি? সবুজ কারখানার ওই ধরনের কারখানা যে কারখানাগুলোতে পোশাক মানে তৈরি করবার জন্য একটা পরিবেশ বান্ধব একটা পরিবেশ নিশ্চিত করা হয়। এবং এই পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে ওখানকার কর্ম পরিবেশ, ওখানকার কি শিশু মানে ওখানকার মানুষ মানে যারা ওয়ার্কার, তাদের বয়স, তাদেরকার মানে তাদের বেতন ভাতা, তাদের যোগ্যতা এবং ওখানকার কি মানে পরিবেশগত যে সকল ধরনের সার্টিফিকেশন, ঠিক আছে, সবকিছু যখন ইতিবাচক দিকে থাকে বা এই ইউএস এর যে গ্রিন বিল্ডিং যে কাউন্সিল, ওনাদের যেই কোড অফ ল আছে, ওনাদের রুল অফ ল অনুসারে যে নীতিমালাগুলো আছে, ওই নীতিমালাগুলো কমপ্লিট করবার পর তারা সারা পৃথিবীতেই কি মানে কিছু কিছু এটাকে কি বলা হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বা কিছু কিছু কোম্পানি বা আমরা বলি গার্মেন্টসকে তারা কি একটা সনদ বা একটা সার্টিফিকেট প্রদান করে। সো এই সার্টিফিকেট প্রাপ্ত বাংলাদেশে বর্তমানে কতগুলো কি আছে? এরকম সার্টিফিকেট প্রাপ্ত বর্তমানে বাংলাদেশে কতগুলো কারখানা আছে? বর্তমানে আছে 280টি কারখানা। বর্তমানে কতগুলো কারখানা আছে? 280 কারখানা। আপনারা জানেন যে বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় হাতিয়ার কোনটা? পোশাক রপ্তানি। এবং পোশাক রপ্তানিতে দেশ হিসেবে আমরা সবচেয়ে বেশি রপ্তানি করি কোন দেশে? আমেরিকাতে। জনশক্তি যদি বলি রপ্তানি করি আমরা সবচেয়ে বেশি কোথায়? সৌদি আরবে। যদি বলি জোট হিসাবে বা মহাদেশ হিসেবে আমরা কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করি? ইউরোপীয় ইউনিয়নে। দেশ হিসেবে দ্বিতীয় সবচেয়ে বেশি আমরা রপ্তানি করি কোন দেশে? জার্মানিতে, ঠিক আছে। সো এই ধরনের তথ্য আই থিঙ্ক আপনারা সবাই জানেন। আমি শুধু জাস্ট বলে দিলাম আফ্রিকান নেশন কাপ, হ্যাঁ, আফ্রিকান কাপ অফ নেশনস বা আমরা আফ্রিকার মানে বর্তমানে মানে আমরা যেমন এশিয়া কাপ বলি, এটা হলো আফ্রিকান কাপ আর কি, ঠিক আছে। এই যে ফুটবল যে আফ্রিকান কাপ আছে, এটার বর্তমান চ্যাম্পিয়ন কোন দেশ, ঠিক আছে। এবং এটা খুবই মানে রিসেন্টলি হয়েছিল। মানে খেলাধুলা, আপনারা যারা রিসেন্ট যারা পড়বেন, প্রথমত খেলাধুলা কিছু টপিক দিয়ে দিচ্ছি। খেলাধুলা সম্পর্কে ভালো আইডিয়া রাখা লাগবে। সম্মেলন সম্পর্কে মানে আপডেট তথ্য যা জানবেন এই তথ্যগুলো সম্পর্কে, ঠিক আছে। সম্মেলন, খেলাধুলা সম্মেলন, পুরস্কার, খেলাধুলা সম্মেলন, পুরস্কার। তারপর হলো সংস্থা প্রধান, সংস্থা প্রধান, এসকিউ মানে হেডকোয়ার্টার। তারপর হলো হ্যাঁ মোটামুটি এই কয়টা, ঠিক আছে। এর বাইরে আরো কিছু আছে, আমরা যদি আপনাদেরকে যদি একটু করে দেখাতে যদি চাই, মোটামুটি আজকে যেহেতু আমরা যে টপিকগুলো পাইছি, হ্যাঁ খেলাধুলা আমরা বললাম। তো আফ্রিকান কাপ অফ নেশনের বর্তমান চ্যাম্পিয়ন আসলে কোনটা আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন। এবং যারা খেলাধুলা যারা দেখেন তারা তো জানেন এটা হলো বর্তমানে মরক্কো। এবং এটাকে বলা হয় মানে আফ্রিকা, ওরা কিন্তু গত বিশ্বকাপে কিন্তু ব্রাজিলকে হারিয়েছিল, ঠিক আছে, কোয়ার্টার ফাইনালে। সো ওদের কিন্তু মানে ফুটবল টিমটা খুবই স্ট্রং। যদিও আমি গানাকে খুব পছন্দ করি বা সাপোর্ট করি, কিন্তু মরক্কোকে আসলে আপনাকে ভালোবাসতে হবে, কারণ ওদের টিমটা খুবই স্ট্রং, ঠিক আছে। এবং অনেক ভালো ভালো প্লেয়ার এখানে আছে। এবং এই মরক্কো
আজ থেকে 15 বছর 10 বছর আগে কিন্তু এত ভালো টিম ছিল না। তারা কি করছে, আর্জেন্টিনার একজন কোচ, উনি তখন অখ্যাত ছিলেন, ঠিক আছে, বাট বর্তমানে উনি মানে সবচাইতে মানে এটাকে কি বলা হয়, বেতনভুক্ত খেলোয়াড় হিসেবে উনি সবচেয়ে বেশি বেতনভুক্ত, ডিয়েগো সিমিওনে, ঠিক আছে। উনি বর্তমানে হলো মানে আটলেটিকো মাদ্রিদের কোচ বহুদিন ধরে। সো ওনাকে তারা প্রায় একটা লং টার্ম মেয়াদে রেখেছেন, এবং উনি কিন্তু সবসময় কি মানে ডিফেন্সিভ টাইপের খেলাধুলা বেশি, মানে ডিফেন্সিভ মোডে বেশি খেলা মানে খেলাতেন ভক্তদেরকে দিয়ে। তো ওনাকে দিয়ে লং টাইম কাজ করানোর ফলে মনে করো একটা বেস ব্যান্ড ক্রিয়েট হয়ে গেছে, যার ফলশ্রুতিতে ওরা আফ্রিকাতে এখন লিড দিচ্ছে, ঠিক আছে। সো তাহলে বন্ধুরা, আমি আসলে মানে ইংরেজির মানুষ, কিন্তু আমি এখন এখানে সাধারণ জ্ঞান পড়ানোর আয়োজনটা মেইন উদ্দেশ্যটা হলো এটা হলো আমাদের বিদ্যালয়ের যে আয়োজনটা আমরা সব শিক্ষক এখানে নিয়ে থাকি, যার ফলশ্রুতিতে আমাকে বললো, আমি আসলে আপনাদেরকে যেহেতু ভালোবাসি আমি না করতে পারলাম না, সো ভুল ত্রুটি ক্ষমা করবেন। এবং আপনারা, এবং আমি যে ব্যাপারটা একটু বলতে চাই আজকে, তাহলে এতটুকুই। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর একটা কথা বলে শেষ করতে চাই, বর্তমানে আমাদের যে কোর্সগুলো আছে চলমান, বিসিএস, ব্যাংক, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, সহকারী প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধান সহ আরো অনেকগুলো সাবজেক্টিভ মানে নিবন্ধনের রিটেনের যে কোর্সগুলো সহ অনেকগুলো কোর্স আছে, যারা যারা ভর্তি হতে চান তারা চাইলে অবশ্যই ভর্তি হতে পারেন। এবং আমাদের বিদ্যালয়ের সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে সর্বদা সংযুক্ত থাকুন। আজকে তাহলে এতটুকুই। সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস।